স্যার লাইভ আছে স্যার, লাইভ আছে। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড আওয়াজ হচ্ছে, প্রত্যেকে মাইকটা অফ করে দিন, প্রত্যেকেই মাইকটা অফ করে দিন। মাইকটা অফ করে দাও। কুনাল, শুরু করবো? কটা বাজে এখন? সাতাশ বাজে, 27, 7টা 27। 7:30টায় শুরু, 7:30টায় শুরু করার কথা। আচ্ছা, তাহলে আমরা নতুন শুরু লিঙ্কটা করে আমি দিই। পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন না। হ্যাঁ, সবাই স্পিকারটা অফ করে দাও। নমস্কার। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে মহামানব বিদ্যাসাগরের 20শত জন্মবর্ষে আমরা যে ধারাবাহিক আলোচনা শুরু করেছি, আজ তার 4র্থ দিন। আজকে আমাদের আলোচনার বিষয় নারীদের প্রতি সামাজিক নিষ্ঠুরতা বিদ্যাসাগরকে ঐতিহ্যবাদী কুসংস্কারাচ্ছন্ন সমাজকে পরিবর্তনে জীবনপণ সংগ্রামে বাধ্য করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি একটু বড়। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে সকলের কাছে বিনীতভাবে জানাতে চাই, আমরা যে ধারাবাহিক আলোচনা সভাগুলো করছি, সেই আলোচনা সভাগুলো গতানুগতিকতার বিরুদ্ধে নিয়ে। সাধারণত আলোচনা সভার যে ছোট্ট বিষয় নিয়ে অনেক বিস্তৃতভাবে আলোচনা হয়, এক্ষেত্রে এই আলোচনায় তা হবে না। আমরা সুনির্দিষ্ট করে এদেশে নারীদের যে অত্যাচার ছিল, যে সামাজিক নিষ্ঠুরতা ছিল, যা বিদ্যাসাগরকে ভাবিত করেছিল, যা বিদ্যাসাগরকে চিন্তিত করেছিল, শুধু তাই নয়, তাদের সেই নিষ্ঠুরতা দেখে তিনি নিজেকে সকলের থেকে আলাদা করে তৎকালীন সমাজটাকে পরিবর্তনের জন্য সমস্ত বাধার বাইরে গিয়ে জীবনপণ সংগ্রাম করেছিলেন। আজকের যারা আলোচক আছেন, তাদের কাছ থেকে আমরা সেই সময় নারীদের প্রতি যে অত্যাচার, যে নিষ্ঠুরতা, তার চিত্র নিশ্চয়ই পাবো। সেটা দেখে বিদ্যাসাগর কিভাবে তার জীবনকে সেই সংগ্রামে ধাবিত করেছিলেন, সেই সমাজটাকে পরিবর্তনের জন্য কিভাবে তিনি প্রয়াস নিয়েছিলেন, সেগুলোও আমরা আজকে আলোচকদের কাছ থেকে পাব। আমি শুধু একটি কথা বলবো, আমরা দেখেছি
বিদ্যাসাগরের জীবনের ছোটবেলা থেকেই তার তিনি যে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলেন তাতে নিজের মা ছাড়াও কলকাতাতে পেয়েছিলেন রাইমণিকে, যে রাইমণি সিংহবাড়িতে যেখানে বিদ্যাসাগরের পিতা থাকতেন সেই বাড়ির ছোট মেয়ে। ঈশ্বর যখন খুব ছোট তখন মায়ের অভাবে বা বাবা সকালে চলে যান, বাবার অভাবে নানান কাজ নিজে করতে গিয়ে যেভাবে পীড়িত হতো তা দেখে রাইমণির জীবন, রাইমণির অন্তর চঞ্চল হয়ে উঠত। তিনি ঈশ্বরকে নিজের ছেলের মতো করেই আগলে রাখতেন। বিদ্যাসাগর তাই তার জীবনের একটা মুহূর্তে বলেছিলেন, যে ব্যক্তি রাইমণির মতো মানুষের স্নেহ পেয়েছে সে যদি নারী জাতির প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে তা হয় বড় কৃতজ্ঞ। বিদ্যাসাগরের জীবনে বা তার পিতা ঠাকুরদাসের জীবনে আমরা জানি নানান ঘটনা আছে যেখানে সে যুগের নারীরা একদিকে যেমন সামাজিকভাবে নিষ্পেষিত, অপরদিকে তাদের অন্তর তাদের জন্য কেঁদে বেড়াত। যা বিদ্যাসাগরকে তার জীবনে নারীদের প্রতি বিশেষ ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্য করেছিল। আমরা সে সব কিছুই শুনবো। আজকে আলোচনায় আমাদের সাথে আছেন অন্যতম আলোচক, আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পত্রিকা শিক্ষা বার্তার প্রাক্তন সম্পাদিকা শ্রীমতী বনশ্রী চক্রবর্তী। মুখ্য আলোচক হিসেবে আছেন সঞ্চালক থাকছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক উত্তম প্রধান। আমি শ্রীমতী বনশ্রী চক্রবর্তী, অধ্যাপক তরুণ দাস ও উত্তম প্রধানকে সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সঞ্চালনার জন্য উত্তম প্রধানের হাতে দায়িত্ব অর্পণ করছি। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান উত্তম প্রধান মহাশয় শুরু করুন এই অনুরোধ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন মহামানব বিদ্যাসাগরের ২০০ জন্মবর্ষে বিদ্যাসাগরের এক ধারাবাহিক চর্চার প্রয়োজনে আমাদের প্রিয় সমিতি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে অনন্যভাবে আমরা বিদ্যাসাগরের নানান দিক আলোচনা আমরা করছি। আজকে চতুর্থ অনলাইন আলোচনা। ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা অবহিত। যথার্থ মানুষ গড়ার সাধনায় বিদ্যাসাগর, সমাজ প্রগতিতে নারীর ভূমিকা ও বিদ্যাসাগর, এবং গত ২৯শে জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আলোচিত হয়েছিল এদেশের কিশোরদের মনন গঠনে বিদ্যাসাগরের অবদান। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মধ্যে অতিথিরা উপস্থিত আছেন, উনারা আলোচনা করবেন। নারীদের প্রতি সামাজিক নিষ্ঠুরতা বিদ্যাসাগরকে সেদিনের ঐতিহ্যবাদী কুসংস্কারাচ্ছন্ন সমাজকে
পরিবর্তনে জীবনপণ সংগ্রামে বাধ্য করেছিল। আমাদের রাজ্য সম্পাদকের কাছে আমাদের অতিথিদের পরিচয় আপনারা জেনেছেন। আমি শুরুতে বিদ্যাসাগরের যে সংগ্রাম, বিধবা বিবাহ চালুর জন্য তার যে লড়াই, বাল্য বিবাহ রোধ করার জন্য তার যে লড়াই, সামাজিক যে একটা ব্যাধি জগদ্দল পাথরের মতো করে সমাজে বসেছিল, তাকে উৎপীড়নের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের কথাই কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু। একটা সংস্কার যখন সমাজে দীর্ঘদিন ধরে অবস্থান করে, সেই সংস্কারকে উচ্ছেদ করার জন্য তার যে লড়াই, এ লড়াই কিন্তু আমাদের কাছে খুবই প্রেরণাদায়ক। বিধবার বিয়ের জন্য তিনি একদিকে শাস্ত্রকারদের বিরুদ্ধে লড়েছেন, তিনি শাস্ত্র খুঁটিয়ে শাস্ত্রের উক্তিকে তিনি সংগৃহীত করেছেন, যেখানে বলা আছে বিধবার বিয়ের প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে সামাজিক সংস্কার যে ব্যাধি, সেই ব্যাধিকে তিনি প্রতিহত করতে গিয়ে সেই শাস্ত্রকারদের বিরুদ্ধেই লড়তে হয়েছে। আমরা জানি বিদ্যাসাগরকে এনে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যখন শাস্ত্রকারদের কাছে মহামানব তার যুক্তি নিয়ে গিয়েছে, তখন শাস্ত্রকাররা যুক্তির কাছে হেরে গেলেও সামাজিক নিয়মকেই তারা এটাকে মানিয়ে নিতে বলেছে বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর সেখানে দৃঢ় প্রতিবাদ করেছেন। আমরা প্রত্যেকেই জানি এই প্রতিবাদ করতে গিয়ে বিদ্যাসাগরকে তিরস্কৃত পর্যন্ত করেছেন অদ্ভুতভাবে। তারা বলেছেন, সমাজপতিরা বলছে এই বিধবা বিবাহ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? বলছে বীর সিংহে তোমার যে এক বিধবা বাল্য সঙ্গিনী, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই কি তোমার এ কাজের প্রেরণা? বিদ্যাসাগর মহাশয় উত্তর দিয়েছিলেন, বলছেন শুধু ওই ঘনিষ্ঠ আমার অতি প্রিয় দীর্ঘদিনের বাল্য বন্ধু বিধবা যে, সে শুধু আমার প্রেরণা নয়। এই বাংলার যত মায়েরা আজকে খুব কম বয়সে বিধবা হয়ে সারা জীবন যন্ত্রণায় ভোগ করছে, তারা প্রত্যেকেই আমার মা, তারাই আমার প্রেরণা। বলছে আপনাদের মধ্যে যে বসে আছেন আপনারা, এই যে ন্যায়রত্ন মশাই, 70 বছর বয়সে 13খানা বউ নিয়ে, স্ত্রী নিয়ে আপনি বাড়িতে অবস্থান করছেন, অথচ আপনারই ঘরে রয়েছে 11 বছরের ছোট্ট মেয়ে, যে দাসী বৃত্তি করে দীর্ঘশ্বাস ফেলছে। আপনার বাড়ির ওই মেয়েও কিন্তু আমার প্রেরণা। বলছে যে ন্যায় অলংকার মশাই আজকে আমার বিরুদ্ধে বলছেন, 15 বছরের বিধবা পুত্রবধূ আপনার বাড়িতে রয়েছে। নির্জলা একাদশীর দিন যেভাবে তার উপর পৈশাচিক আক্রমণ করেন, সেও আমার প্রেরণা। বিদ্যাসাগরকে খুন করতে চেয়েছিল, যারাই খুন করতে চেয়েছিল বিদ্যাসাগর জড়িয়ে ধরে কাঁদছিলেন, বলছে এরা যে সবাই আমার মা। ফলে আজকে আমরা বিদ্যাসাগরকে বুঝছি একদিকে সত্য প্রতিষ্ঠার জন্য কঠোর দৃঢ়, আবার অন্যদিকে যারাই বিরোধিতা করছে তাদের জন্য তার আকুল হৃদয়, কিভাবে মন জয় করতে হয়। এই বিদ্যাসাগরের এই যে প্রবল বাধার বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে আজকে আমরা পেয়েছি আলোচনার জন্য মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আমাদের প্রাক্তন শিক্ষা বার্তার প্রাক্তন সম্পাদিকা বনশ্রী চক্রবর্তী মহাশয়া। আমি বনশ্রী চক্রবর্তী মহাশয়কে আলোচনা শুরুর জন্য অনুরোধ জানাচ্ছি। মাইকটা আপনি অন করুন, আনমিউট করুন। বনশ্রী ম্যাডাম, মাইকটা আনমিউট করুন। সকলকে ধন্যবাদ। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে মহান মানবতাবাদী বিদ্যাসাগরের জীবন সংগ্রামের নানা দিকগুলো তুলে ধরার জন্য যে ধারাবাহিক আলোচনা আয়োজন করা হয়েছে, তার জন্য সমিতির সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়, সেই বিষয়টি আপনারা জেনেছেন। এই বিষয়টি সম্পর্কে বহু আলোচনায় আগেও হয়েছে। নানা জনে নানা দিক থেকে বিদ্যাসাগরের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে বিধবা বিবাহ প্রবর্তন, বাল্য বিবাহ এবং বহু বিবাহ বন্ধের যে সংগ্রাম বিদ্যাসাগর করেছিলেন তা আলোচনা করেছে। আমাদেরও আজকে আলোচ্য বিষয় এটি। তবে এই মূল আলোচনায় যাবার আগে
বিদ্যাসাগর সম্পর্কে কয়েকটি কথা আমার মনে হয়েছে বলা দরকার। সেটা হলো যে আমাদের দেশে নবজাগরণের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা রামমোহনের হাত ধরে। তবে তখন যে নবজাগরণের আন্দোলনগুলো হয়েছিল সেগুলো সবই হলো ধর্মীয় সংস্কারের পথ থেকে। এর পরবর্তীকালে বিদ্যাসাগর যখন এলেন, তার আবির্ভাবের পরে তিনি যখন সমাজ সংস্কারে ব্রতী হলেন, তখন তার পরিচালিত যে আন্দোলনগুলো সেগুলোকে প্রথম তিনি ধর্মীয় সংস্কার থেকে বিচ্ছিন্ন করলেন। বিচ্ছিন্ন করে ইতিহাস, বিজ্ঞান এবং যুক্তির ভিত্তিতে এই সংগ্রামগুলো পরিচালনা করতে লাগলেন। এদিক থেকে দেখতে গেলে যথার্থই মাইকেলের কথায় বিদ্যাসাগর প্রথম আধুনিক মানুষ আমাদের এই দেশে। এবার মূল আলোচনায় আসি। নারী জাতির মূল আলোচ্য বিষয় আপনারা দেখেছেন, বহুবার শুনেছেন। এই কথাটা আর পুরোটা আমি পড়ছি না। মূলত হলো যে তৎকালীন সমাজে নারীদের প্রতি যে অবহেলা, নিষ্ঠুরতা, তাদের যে সামাজিক শোষণ, সেই শোষণের বিরুদ্ধে বিদ্যাসাগর আজীবন সংগ্রাম করে গেছেন কারণ তিনি মনে প্রাণে চেয়েছিলেন যে নারী জাতির মুক্তি ঘটে। কারণ বুঝেছিলেন তিনি সার্বিক সমাজের উন্নতি চেয়েছিলেন। সার্বিক সমাজের এই পচনশীল যে আমাদের রক্ষণশীল সমাজ, সেই সমাজের সার্বিক উন্নতি চেয়েছিলেন এবং বুঝেছিলেন যে এই সার্বিক উন্নতি ঘটাতে গেলে, প্রগতির পথে এই সমাজকে আনতে গেলে তার যে একটা বড় অংশ নারী জাতি, তাদের আগে মুক্তির আলো দেখাতে হবে। কারণ সমাজে সবচেয়ে অবহেলিত, নিষ্পেষিত, বঞ্চিত এই নারী জাতি, যারা সমাজের ধারক বাহক। তাই বিদ্যাসাগর তার সংগ্রামের প্রথম যে উদ্যোগ নিয়েছিলেন সেটা হলো বিধবা বিবাহ প্রবর্তনের চেষ্টা করেছিলেন। তিনি মনে প্রাণে শাস্ত্র মানতেন না, অথচ যখন এই বিধবা বিবাহ প্রবর্তনের বিষয়টা তার সংগ্রামে তিনি অবতীর্ণ হলেন, তখন তিনি শাস্ত্র ঘাটাঘাটি করলেন মানে সারা দিন পরিশ্রম করে বহু শাস্ত্র ঘেঁটে এর সপক্ষে যুক্তিগুলো তিনি বুঝতে চেয়েছেন। তখনকার সমাজে মেয়েদের জীবন কেমন ছিল? সমাজে ঘরের মধ্যে তারা থাকবে, সংসারের নানা কাজকর্ম তারা করবে, কিন্তু মুক্তির আলো তাদের জন্য নয়। শুধু সংসারের কাজকর্ম করা আর দাসী বৃত্তি করা। যারা তাদের এই সমাজের এই জায়গায়, সামাজিক নিষ্পেষণের জায়গায় এনেছিল, যে ধর্মের ধ্বজাধারী ব্যক্তিরা, তারা কিন্তু চেয়েছিলেন যে মেয়েদের কোনো উন্নতি না হোক, কারণ তাহলে ইচ্ছা মতো তাদের দিয়ে সমাজ পরিচালনা করা যাবে, মানে সমাজের মাথায় তারা বসে থাকতে পারবে। এই জন্য তারা চেয়েছিলেন যে মেয়েরা পিছিয়ে থাক, কোনো দিক দিয়ে যেন তারা না এগোয়। যাই হোক, বিদ্যাসাগর যখন এই আন্দোলনে এগিয়ে এলেন, তখন মেয়েদের জীবন এরকমই ছিল। বহু সময় আমরা নানা গল্পে, উপন্যাসে পড়েছি, তবে উপন্যাস, গল্প সবই তো সাহিত্য, তো সেই সময়কে সঙ্গে করে রচনা হয়। তো আমরা কি দেখেছি, একটা বাচ্চা মেয়ে খেলছে বন্ধুদের সঙ্গে, হঠাৎ তাকে ডেকে এনে তার ঠাকুমা বলছে তুই আয়, বেধবা হয়েছিস। সে জানেই না কবে তার বিয়ে হয়েছিল। বাচ্চাটাকে ডেকে এনে ন্যাড়া করে তাকে বিধবা বেশ করিয়ে দেওয়া হলো, দিয়ে ঠাকুমা পিসিমার সঙ্গে তার জীবন কাটবে, এভাবেই তাকে থাকতে হবে। এবং ঠাকুমা তাকে বলছেন যে একাদশীর দিনে তাকে বলছেন, দেখিস চান করতে গিয়ে যেন জল খেয়ে ফেলিস, তাহলে মহাপাতক হবে। ভাবুন, এই ছিল মেয়েদের জীবন। এই জীবন থেকে মেয়েদের উদ্ধার করার স্বপ্ন প্রথম দেখেছিলেন বিদ্যাসাগর। তো তিনি নানা শাস্ত্র ঘেঁটে বুঝেছিলেন যে আমাদের সমাজে বিধবা বিবাহ যদি প্রবর্তন করাতে হয়, তাহলে সমাজে এই শাস্ত্রের ধ্বজাধারী যে পণ্ডিতরা আছেন, তাদের সঙ্গে শাস্ত্র নিয়েই লড়তে হবে তাকে। ফলে পরাশর সংহিতা থেকে তিনি দেখালেন সকলকে
যে বিধবা বিবাহ আইনসম্মত, এটা আইন বিরুদ্ধ কিছু নয়, কারণ সেখানে বলাই আছে কতগুলি কারণ ঘটলে বিধবাদের আবার বিবাহ দেওয়া যায়। সহজেই কি এটা সকলে মেনে নিয়েছিল না, তার বিপক্ষে নানা যুক্তি করা হয়েছিল। যুক্তির দিক থেকে যখন তারা পারলো না, তখন দেশাচার লোকাচারের পথে এলো। অথচ বিদ্যাসাগর একটু পিছিয়ে আসেনি, তার প্রাণনাশেরও চেষ্টা হয়েছে, বিদ্যাসাগর কিন্তু কখনো পিছিয়ে আসেনি। তিনি চেয়েছিলেন যেভাবেই হোক, যে কাজে তিনি ব্রতী হয়েছেন সেই কাজে তিনি সফলতা লাভ করবেন। ফলে একদিকে দেখা গেল উপমন্ডুক সমাজের ধ্বজাধারী পণ্ডিতরা, আর একদিকে একা বিদ্যাসাগর এই লড়াই। একদিকে মানে একেবারে পচা গলা ধর্মীয় সংস্কার, আর একদিকে বিদ্যাসাগরের সুচিন্তিত মতামত। একদিকে নুব্জ পূজ্য এই বঙ্গ সমাজ, আর একদিকে বিদ্যাসাগর একা। শেষ পর্যন্ত তিনি জয়ী হলেন, বিধবা বিবাহ আইন করে প্রচলিত হল, বিদ্যাসাগর জিতলেন, জয়লাভ করলেন। কিন্তু প্রকৃত অর্থে জয়লাভ কে করলেন? এই সমাজ জয়লাভ করলেন। সমাজ আর একটা এগিয়ে এলো। সুতরাং বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কথাটা আমরা যত সহজে বলি, এত সহজে তো ঘটনাটা ঘটেনি। নানা ঘাত প্রতিঘাত, বহু দ্বন্দ্ব, বহু সংঘাত, বহু কিছুর বিনিময়ে এই বিধবা বিবাহ প্রচলন তিনি করতে পেরেছেন। তো পিছিয়ে আসেন। আমরা কোনো কাজে যেতে গেলে ভাবি আমার সঙ্গে কজন আছে, বিদ্যাসাগর কখনো ভাবেন একা তিনি সমস্ত কাজ করেছেন, যা মনে করেছেন সেই কাজ তিনি করেছেন। তার সঙ্গে কে আছে, কজন আছে, এই কাজটা আমি একা করছি, লোকে কি বলবে, এরকম কোনো ভাবনা চিন্তা করছেন। পরবর্তীকালে তিনি উদ্যোগী হলেন বহু বিবাহ এবং বাল্য বিবাহ বন্ধ করার জন্য, কারণ এটাও সমাজের একটা কুপ্রথা। বহু বিবাহ প্রাচীন হিন্দু শাস্ত্রে আছে যে যদি সন্তানাদি না হয় তাহলে কোনো মানুষ সে দ্বিতীয়বার তার পরিগ্রহ করতে পারে, বিবাহ করতে পারে। এই কথাটাকে সামনে রেখে তখনকার দিনে যারা শাস্ত্রকার, যারা সমাজকর্মী, তারা এই প্রথার একটা কুসংস্কারের মধ্যে দিয়ে এই প্রথাটাকে মানে এই শুধু শাস্ত্রের এই কথাটাকে সামনে রেখে বহু বিবাহ নিষ্ঠুরভাবে চায়। বহু বিবাহ প্রচলনের কথাটা একটা তাদের উদ্দেশ্য ছিল, সেটা খুবই হীন উদ্দেশ্য, সেটা হলো অর্থ উপার্জনের একটা হীন লালসা। এবং বহু মানুষ এই বহু বিবাহের পথে এলো, আর সমাজপতিরা তাদের রক্ষা করতে লাগলো। যখনই রক্ষা করতে লাগলো কিভাবে, যখনই এর বিরুদ্ধে কোনো কথা বিদ্যাসাগর বললেন, তখনই এই ধর্ম গেল রদ করতে লাগলো। আসলে ধর্ম গেল তো না, ধর্ম কোথায়, ধর্ম কি, ধর্ম তো মানুষকে ধারণ করতে শেখাবে। তো ধর্ম গেল এই কথাটা তুলে আসলে তাদের যে আয়ের উৎস বহু বিবাহে কি ছিল। একজন মানুষ, এই একটু আগে শুনলেন উত্তমবাবু বললেন, একজন মানুষ অনেকগুলো বিবাহ, কেন? সেই বাড়িগুলোতে গিয়ে সে বছরে একবার করে তার মেয়েকে বিয়ে করেছে বলে তার ভরণ পোষণের টাকা আদায়। এটাই তো ছিল আয়ের পথ। এই আয়ের পথ থেকে সরে আসবে কেন? ফলে বাধা আসবেই। বিদ্যাসাগরের ক্ষেত্রেও এই জন্য বাধা এসেছিল। তো বিদ্যাসাগর চেষ্টা করে এটাকে আইনে পরিণত করতে পারেননি, তার কারণ ইংরেজ সরকার এই দেশাচারকে, এই লোকাচারের বিরুদ্ধে এটাকে আইনে প্রণয়ন করতে চায়নি। বলেছিল ইংরেজ সরকারের কথা ছিল যে যদি, তখন সরকারের কথা ছিল যদি কেউ আপত্তি জানায় তাহলে তারা তাকে রক্ষা করবে। তবে বিদ্যাসাগর এক্ষেত্রে সফল না হলেও, আইন প্রণয়ন করতে না পারলেও তার এই প্রচেষ্টা কিন্তু বিফলে যায়। পরবর্তীকালে দেখা গেল যে বহু বিবাহ আপনা আপনি কিন্তু সমাজ থেকে চলে গেল, বাল্য বিবাহ চলে গেল। এখন চলে গেল কি এমনি এমনি না, তার পিছনে ছিল বিদ্যাসাগরের আরেকটি মহৎ প্রচেষ্টা, সেটা হলো নারী শিক্ষার প্রচলন, স্ত্রী শিক্ষার প্রচলন। তিনি বুঝেছিলেন যে এই নারী জাতিকে, এই যে সমাজে নিষ্পেষিত শোষিত যে নারী সমাজ, তাদের যদি উদ্ধার করতে হয় তাহলে প্রথমে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ তারা নিজেরাই মনে করে তারা এই
কুসংস্কারের দাস হয়ে যাচ্ছে। তারা নিজেরাই মনে করে শাস্ত্র বিহিতই কথাটি, আসলে তার যুক্তি চিন্তা এসব তাদের মধ্যে আসে না বলে তারা সমাজপতিরা যা বলে সেটাকে মেনে নিতে বাধ্য হয়। ফলে এদের শিক্ষার দরকার, আগে এই নারী জাতির শিক্ষার দরকার, যে শিক্ষার আলোকে তারা তাদের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে শিখবে সমাজে প্রচলিত যে শাস্ত্রীয় বিধি তার কোনটা সম্মত কোনটা সম্মত নয়। এই জন্য তিনি স্ত্রী শিক্ষার প্রচলন করতে উদ্যোগী হলেন। এই সময়ে প্রচুর পরিশ্রম করে নানা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেছেন, স্কুলে ছাত্রী জোগাড় করার জন্য মানুষের দৌড়ে দৌড়ে ঘুরেছেন, কারণ তখন তো পড়াশোনা যে মেয়েরা করতে পারে এমন ধারণাই ছিল না, এবং ধারণাই ছিল যে লেখাপড়া যদি শেখে তাহলে সেই মেয়ে বিধবা হবে, ফলে তাকে আর লেখাপড়া শেখানো হবে। বিদ্যাসাগর তার যুক্তি জনে জনে বুঝিয়েছেন বাড়ি বাড়ি, এই করে করে তিনি ছাত্রী জোগাড় করেছেন। শুধু তাই নয়, সেই ছাত্রীদের স্কুলে আসার জন্য যথাযথ ব্যবস্থা করেছে নিজের খরচে, যাতে তারা স্কুলে আসা যাওয়া করতে পারে। তাহলে একজন মানুষের এই যে প্রচেষ্টা, এই যে চেষ্টা, সবার বিরুদ্ধে গিয়ে সত্যটাকে প্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, সেই সংগ্রাম তো আজও আমাদের নজর। আমরা এই যে আলোচনাগুলো করছি সেটা কি শুধু বিদ্যাসাগরকে স্মরণ করার জন্য? না, তা নয়। আমরা স্মরণ করি আর না করি, বিদ্যাসাগর তার জায়গায় ঠিকই আছে। তাহলে প্রয়াণের 130 বছর পরেও কেন তাকে আমরা মনে করি শুধু নিজেদের সমৃদ্ধ করার জন্য, আর একবার নিজেদের বিবেককে প্রশ্ন করতে তিনি যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, আমরা কি সত্যি সেই পথে এতটুকু অগ্রসর হতে পেরেছি? যদি তাই পারতাম তাহলে আজও সমাজে এই নারী জাতির প্রতি যে অবহেলা নিষ্ঠুরতা চলছে, তো এখনো তো সমাজে নানা স্তরে নানাভাবে মেয়েদের প্রতি অবহেলা নিষ্ঠুরতা শিকার মেয়েদের হতে হচ্ছে। আর বিদ্যাসাগরের চরিত্রের যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল সেটা হলো তিনি আধ্যাত্মিকবাদ থেকে বিমুখ হয়ে মানবতাবাদী চিন্তায় ধারক ছিল, যে চিন্তা পার্থিব মানবতাবাদের জন্য। বিদ্যাসাগর তার জীবনে যত সংগ্রাম করেছেন সবই এই পার্থিব মানবতাবাদ ছিল তার হাতিয়ার, সেই সংগ্রামের হাতিয়ার। ফলে প্রতিটি ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। আজকে আমরা যে যুগে আছি সেই যুগে এখনো সেই সময় এই স্ত্রী জাতির প্রতি যে অবহেলা, সামাজিক নিষ্পেষণ, নানাভাবে তাদের নির্যাতিত করার যে করুণ চিত্র আমরা দিকে দিকে দেখি, তার বিরুদ্ধে কি আমাদের কারো প্রাণ একটু কাঁদে? আমরা কি চেষ্টা করি সেভাবে তাদের পাশে দাঁড়াতে? কেন আমরা দাঁড়াই না? আমাদেরও তো এগুলো উচিত। এখন উচিত কি না, মেয়েদের উগ্র আধুনিকতা ত্যাগ করে নিজেদের মর্যাদায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। কারণ বিদ্যাসাগর সেই যুগে চেয়েছিলেন মেয়েরা নিজেদের মর্যাদায় নিজেরা প্রতিষ্ঠিত হোক, তবে এই সমাজের বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে, তবেই তারা সমাজে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে। পরবর্তীকালে তো সেটা সম্ভব হয়েছে। তা আজও আমরা সেই সামাজিক নিষ্পেষণের শিকার হয়ে থাকবো, নাকি আমরা ঐক্যবদ্ধভাবে এই নিষ্পেষণের বিরুদ্ধে নিজেরা রুখে দাঁড়াবো নিজেদের মর্যাদা নিয়ে? আর আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত হতে পেরেছি, যারা এই শিক্ষা দানের কাজটি আমাদের নিতে পেরেছি, মানে আমরা যারা এর সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন স্তরের শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে, তারা তো প্রতিনিয়ত কত নতুন নতুন ছেলে মেয়ে পাচ্ছি, কিশোর কিশোরী শিশু পাচ্ছি। আমরা কেন তাদের চেষ্টা করি না এই বিষয়গুলো যেগুলো চাইছে সরকার নানাভাবে সমাজ থেকে সরিয়ে দিতে, আমরা কেন সেগুলো তাদের মধ্যে এই যুক্তিবাদী মনে প্রতিষ্ঠা করে দিই না? আমরা কেন চেষ্টা করি না একটু তাদের মধ্যে ভালো চিন্তা, ভালো ভাবনা, বিজ্ঞান ভিত্তিক যে যুক্তিবাদী মন সেটা গড়ে তোলার চেষ্টা করি? তবেই আমরা বিদ্যাসাগরকে স্মরণ করার যথাযথ মর্যাদা সম্মান জানাতে পারি। এই মহান মানুষকে প্রণাম জানিয়ে সকল
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই সমিতির শিক্ষা বার্তার প্রাক্তন সম্পাদিকা শ্রীমতী বনশ্রী চক্রবর্তী মহাশয়াকে। বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে এবং সেই সঙ্গে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে গিয়ে যে সংগ্রাম করতে হয়েছিল বিদ্যাসাগরকে, আমরা তার এক মনোগ্রাহী আলোচনা আমরা শুনতে পেলাম। আমি বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলিত হওয়ার উচিত কিনা এ বিষয়ে যে দ্বিতীয় পুস্তক তিনি রচনা করেছিলেন, সেই পুস্তকের কয়েকটি লাইন আপনাদের শোনাচ্ছি। তোমরা প্রাণতুল্য কন্যা প্রভৃতিকে অসহ্য বৈধব্য যন্ত্রণা বলে দগ্ধ করিতে সম্মত আছো। তাহারা দুর্নিবার রিপু বশীভূত হইয়া ব্যভিচার দোষে দূষিত হইলে তাহার পোষকতা করিতে সম্মত আছো। ধর্ম লোপ ভয়ে জলাঞ্জলি দিয়া কেবল লোক লজ্জা ভয়ে তাহাদের ভ্রূণ হত্যায় সহায়তা করিয়া স্বয়ং সপরিবারে পাপ পঙ্কে কলঙ্কিত হইতে সম্মত আছো। কিন্তু কি আশ্চর্য, শাস্ত্রের বিধি অবলম্বন পূর্বক পুনরায় বিবাহ দিয়া তাহাদিগকে দুঃসহ বৈধব্য যন্ত্রণা হইতে পরিত্রাণ করিতে এবং আপনাদিগকেও সকল বিপদ হইতে মুক্ত করিতে তোমরা সম্মত নহে। তোমরা মনে করো পতিবিয়োগ হইলেই স্ত্রী জাতির শরীর পাষাণময় হইয়া যায়। দুঃখ আর দুঃখ বলিয়া বোধ হয় না, যন্ত্রণার যন্ত্রণা বলিয়া বোধ হয় না। দুর্জয় রিপুবর্গ এককালে নির্মূল হইয়া যায়। কিন্তু তোমাদের এই সিদ্ধান্ত যে নিতান্ত ভ্রান্তিমূলক, পদে পদে তাহার উদাহরণ প্রাপ্ত হইতেছে। ভাবিয়া দেখো, এই অনবধান দোষে সংসার তরুর কি বিষময় ফল ভোগ করিতেছে। হায় কি পরিতাপের বিষয়, যে দেশের পুরুষ জাতির দয়া নাই, ধর্ম নাই, ন্যায় অন্যায় বিচার নাই, হিতাহিত বোধ নাই, সদ সদ বিবেচনা নাই, কেবল লৌকিক রক্ষাই প্রধান কর্ম পরম ধর্ম। আর যেন সে দেশে হতভাগা অবলা জাতি জন্মগ্রহণ না করে। কি অসাধারণ যুক্তি তিনি দেখিয়েছেন। এই বিদ্যাসাগর মহাশয়কে আমরা আজকের প্রজন্মের কাছে, মানুষের কাছে পৌঁছে দিতেই কিন্তু আমাদের এই আলোচনা সভা। আজকের বিষয়বস্তু নিয়ে এখন আজকের মুখ্য আলোচক আমাদের সামনে উপস্থিত আছেন নরসিংহ দত্ত কলেজের শ্রদ্ধেয় অধ্যাপক তরুণ দাস মহাশয়। আমি শ্রদ্ধেয় তরুণ দাস মহাশয়কে ওনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার, মাইক্রোফোনটা অন করতে হবে আপনার। আমার বক্তব্য শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মাননীয় সভ্যবৃন্দ, এসটিই এর এবং অসংখ্য শ্রোতৃমণ্ডলী যারা আজকের এই আলোচনা সভায় উপস্থিত, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদ্যাসাগর সম্পর্কে দু চার কথা আলোচনা করব, কারণ ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা হয়েছে। ফলে আমি আলোচনা করার শুরুতেই এ কথা বলতে চাই যে এদেশে, ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এক অসামান্য প্রাণ সমৃদ্ধ ভাব বিপ্লবের সূচনা হয়েছিল, যাকে ঐতিহাসিক পরিভাষায় আমরা নবজাগরণ বলে অভিহিত করি। ফলে এই নবজাগরণের চরিত্র সম্পর্কে একটুখানি আমাদের অবগত হওয়া দরকার। এই নবজাগরণের সূচনায় আমরা পেয়েছিলাম রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের নাম উচ্চারণের সাথে সাথে আধুনিক ভারতের পরিচয় শুরু হয়। আমরা দেখেছি যে প্রাতঃ সূর্য উঠছে এমন একটা পর্যায়ে রাজা রামমোহন রায় এদেশে ধীরে ধীরে আলোক সঞ্চার হচ্ছে এমন একটা যুগের প্রতিনিধি। তিনি
ধর্ম সংস্কারের পথেই এদেশে নবজাগরণ এনেছিলেন, কিন্তু তার এই ধর্ম সংস্কার মধ্যযুগীয় ধর্ম সংস্কার বা ইউরোপীয় ধর্ম সংস্কারের সঙ্গে ভারতীয় ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ইউরোপেও অনেক দেশে ধর্ম সংস্কারের পথেই নবজাগরণ এসছে, যেমন আমরা মার্টিন লুথারকে দেখেছি। আবার অনেক দেশে ধর্ম নিরপেক্ষতার পথেও নবজাগরণ এসেছে। ফলে এই দুটো পথই নবজাগরণের পথ। কিন্তু আমরা রাজা রামমোহন রায়ের মধ্যে যে ধর্ম সংস্কারের মধ্য দিয়ে নবজাগরণের আনতে চেয়েছেন তিনি, সেই নবজাগরণ কিন্তু তার ধর্ম সংস্কারের পথে আত্মীয় সমাজ, ব্রাহ্ম সমাজ ইত্যাদি প্রতিষ্ঠার পথে এদেশে কতগুলো নতুন ব্যঞ্জনা বয়ে এনেছিল। আমরা জানি যে রাজা রামমোহন রায় ঔপনিষেদিক চিন্তায় বিশ্বাসী, কিন্তু তিনি কখনোই একথা বলেননি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বা রামমোহন রায় আমহার্স্টকে যে শিক্ষা প্রচারের জন্য ভারতবর্ষের 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে, তা কি উদ্দেশ্যে ব্যয়িত হবে সে বিষয়ে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতেও কোথাও বলা নেই যে ধর্ম সংস্কারের পথে শিক্ষা দিতে হবে, বরং তার বিরুদ্ধেই বলা হয়েছে যে দেশের ছাত্ররা যদি সংস্কৃত শিক্ষায় বা সংস্কৃত পাঠশালায় যদি এখন পড়তে অভ্যস্ত হয়, তবে ভারতে কোনোদিনও আধুনিকতা আসবে না। ফলে রাজা রামমোহন রায়ের পথ বেয়ে দেশে নবজাগরণ এলেও এর পরবর্তী যিনি ভারতবর্ষে নবজাগরণের দেদীপ্যমান সূর্য, সেই সূর্যের প্রতিনিধি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি রামমোহন রায়ের পথে নবজাগরণ আনেননি ঠিকই, কিন্তু রামমোহনের পথে ধারাবাহিকতায় বিদ্যাসাগর নবজাগরণ এনেছিলেন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতার পথে। ফলে এই পার্থক্যটাকে আমরা যদি ধরতে না পারি, তাহলে আমরা বিদ্যাসাগরকে ঠিক বুঝতে পারবো না। বিদ্যাসাগর এদেশে যে নবজাগরণ আনতে চাইলেন তা ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বরং ধর্মের সাথে বিচ্ছেদ ঘটিয়েই তিনি নবজাগরণ ভারতবর্ষে আনতে চেয়েছেন। তাই বিদ্যাসাগরকে আমরা আধুনিক ভারতের যথার্থ প্রবক্তা বলে নির্দেশ করতে পারি। বিদ্যাসাগর এদেশে নারী শিক্ষা এবং নবজাগরণের চিন্তায় যে সামন্ততান্ত্রিক প্রথা, রীতিনীতি, কৌলিন্য প্রথা ইত্যাদির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে একা লড়েছেন, কিন্তু কখনোই এই প্রসঙ্গগুলোর সাথে আপোষ করেননি। বিদ্যাসাগর এদেশে নারী জাতির জন্যে যে সমস্ত বিধিবিধান আনতে চেয়েছিলেন, কেন তা আনতে চেয়েছেন সেটাও একটু আমাদের জানতে হবে। সামন্ততন্ত্রে মানুষকে দেখা হতো ঈশ্বরের প্রতিভূ হিসেবে, কিন্তু বিদ্যাসাগর সামন্ততন্ত্রের দৃষ্টিতে মানুষকে দেখেননি। তিনি দেখেছেন ধর্ম নিরপেক্ষতার পথে মানুষের প্রতিভূ হিসেবে, ধর্ম নিরপেক্ষতার প্রতিভূ হিসেবে মানুষকে দেখেছেন। ফলে বিদ্যাসাগর যে নারী দেহের বা যে মানুষের কল্পনা করেছেন, যা আনতে সংগ্রাম করেছেন, তা নবজাগরণের যুগে যথার্থ মানব চরিত্রের প্রতিভূ। তাই বিদ্যাসাগর বলেছিলেন যে
মানুষের যে প্রতিনিধি তিনি উল্লেখ করেছেন, মানুষের প্রতিভু হিসেবে নারীকে এবং পুরুষকে দেখেছিলেন, সেই নারী পুরুষ কখনো মানবতাবাদকে বিচ্ছিন্ন করে কখনো কল্পনা করা যায় না। মানুষকে দেখেছিলেন তিনি ধর্মনিরপেক্ষতার পথেই, এবং এই পথে একমাত্র নারী এবং পুরুষকে দেখার জন্য বিদ্যাসাগর পুরুষের জন্য, নারীর জন্য শিক্ষা সংস্কার, নারীর কল্যাণের জন্য বিবিধ কর্মসূচি গ্রহণ প্রভৃতি করে এই সমাজকে এক রূপান্তরের মুখে নিয়ে গিয়েছিলেন। অন্তত সচেষ্ট হয়েছিলেন একক সংগ্রাম করতে। তাই বিদ্যাসাগরের এই যে সংস্কার, এই সংস্কারের কিছু কিছু দিক আমি একটু উল্লেখ করতে চাই। আপনারা জানেন, রায়মণির কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন। সেই রায়মণির কাছে ছোটবেলা থেকে রায়মণির প্রভাব বিদ্যাসাগরের উপর পড়েছিল। রায়মণির স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধ বিদ্যাসাগরকে বিমুগ্ধ করেছে। শুধু তাই নয়, রায়মণির প্রভাবে পরবর্তীকালে তিনি নারীর জীবনের যে কল্পনা করেছিলেন তা কিন্তু তাকে নারী জাতির উন্নতির জন্য সচেষ্ট হতে অনুপ্রাণিত করেছে। বিদ্যাসাগর ছাত্র জীবনে মাঝে মাঝে বীরসিংহ গ্রামে যেতেন। সকলের বাড়িতে যেয়ে তিনি খোঁজ নিতেন, কে কেমন আছে, বাড়িতে কি খাওয়া হয়েছে ইত্যাদি। একটা বাড়িতে গিয়ে তিনি দেখতে পেলেন একটা ৬-৭ বছরের মেয়ে খুব কাঁদছে। খোঁজ নিয়ে জানলেন সেদিনটা ছিল একাদশী এবং সেই মেয়েটিকে সারাদিন কিছু খেতে দেওয়া হয়নি। বিদ্যাসাগর অত্যন্ত মর্মাহত হলেন, চোখের জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। তখন তিনি কিছু করতে পারেননি, কিন্তু ভবিষ্যতের কাজ গ্রহণের পক্ষে এইটা ছিল তার কাছে একটা অনুপ্রেরণা। এরপর তিনি বহু বিধবার, ৬-৭ বছরের মেয়ে, ৮ বছরের মেয়ে, বহু বিধবার চোখের জল তিনি দেখেছেন এবং নিজেও চোখের জল ফেলেছেন। খোঁজ নিয়ে তিনি দেখেছেন বহু পরিবারেই বিধবা মেয়েকে শুভ কাজে আসতে দেওয়া হয় না, বা ধর্মের উপদেশ তাদের জন্য বিধবা বিবাহ নিষিদ্ধ, অথচ পুরুষ বিবাহ করতে পারে। সেই জন্য বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে কিভাবে আন্দোলন গড়ে তোলা যায়, কিভাবে সমাজ মানসিকতা প্রস্তুত করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করলেন। শিবনাথ শাস্ত্রী বলেছেন যে সংস্কৃত কলেজের যাবতীয় গ্রন্থ বিদ্যাসাগরের বাড়িতে শোভা পেত। তখন তিনি সমস্ত শাস্ত্র ঘেটে ঘেটে এই বিধবা বিবাহের পক্ষে যুক্তি অনুসন্ধান করছেন। কারণ তিনি বুঝেছেন যে ধর্মপ্রাণ ভারতবাসীর মনে যদি দাগ কাটতে হয় তাহলে শাস্ত্রীয় যুক্তি দেখাতে হবে। তাই শাস্ত্রীয় যুক্তি অনুসন্ধানের জন্য তিনি দিবারাত্র বিভিন্ন শাস্ত্র পড়ে পড়ে দেখছেন, তার নাওয়া খাওয়া বিসর্জন দিয়েছেন এর জন্যে। ফলে এই বিদ্যাসাগর অক্লান্ত পরিশ্রম করে দেখলেন পরাশর সংহিতা, তাতে বিধবা বিবাহের পক্ষে যুক্তি আছে। তিনি পণ্ডিতদের একটা সভা ডাকলেন। সেই সভায় তিনি পড়ে শোনালেন শাস্ত্র। উপস্থিত পণ্ডিতরা মানলেন যে হ্যাঁ, শাস্ত্রে বিধবা বিবাহের পক্ষে যুক্তি আছে।
কিন্তু তবুও সেটা সমাজে চালু হতে পারে না, কারণ সকলে যদি তার মন মতো বিবেক অনুযায়ী চলে তাহলে সমাজটা উচ্ছন্নে যাবে। এই হচ্ছে সমাজপতিদের মত। বিদ্যাসাগর বললেন যে শাস্ত্র অনুযায়ী মানুষ চলবে না, মানুষ অনুযায়ী শাস্ত্র চলবে। তাই যুগে যুগে শাস্ত্রেরও পরিবর্তন হয়েছে। এবং বিদ্যাসাগরের এই যুক্তি তিনি দেখলেন সমাজের যারা মাথা তারা কেউ মানবেন না। তখন বিদ্যাসাগরের প্রচার শুরু হলো। তিনি 986 জনকে স্বাক্ষর করিয়ে একটা প্রচারপত্র সরকারের কাছে পাঠালেন। এই সময়ে বিদ্যাসাগর রাস্তায় বেরোলে তাকে ঘিরে ব্যঙ্গ বিদ্রূপ, এমনকি তাকে খুন করার প্রচেষ্টাও শুরু হয়েছিল। কিন্তু বিদ্যাসাগর কোনো কিছুতেই পিছিয়ে আসার মানুষ না। সরকারের কাছে যে 986 জনের স্বাক্ষরিত যে চিঠি তিনি পাঠালেন তার প্রভাবে এবং 1856 সালে বিদ্যাসাগরের বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়ন করা সম্ভব হলো। আইন প্রণয়নের পরে বিদ্যাসাগর চেষ্টা করলেন যে বিধবার বিয়ে দেওয়ার জন্য। তার জন্য পাত্র পাত্রী নিজে অনুসন্ধান করে জোগাড় করতেন, তাদের বিয়েতে নিজে টাকা দিতেন। যদিও বিদ্যাসাগরের সঙ্গে যারা পরিচিত তারা কিছু কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, কিন্তু মূলত বিদ্যাসাগরই দিতেন সবটা। ফলে সেই বিদ্যাসাগরের এই যে প্রচেষ্টা, তাতে বিদ্যাসাগরকে যারা সমর্থন করতেন তারা কিছু কিছু সমর্থন করেছেন, কিন্তু বেশিরভাগই সমর্থন করেননি। রাজা রামমোহন রায়ের পুত্র এই প্রচেষ্টার পশ্চাতে আছি এই যুক্তি দিয়ে পেছনে সরে রইলেন, প্রথম বিধবা বিবাহে এলেন না, অথচ বলছেন যে আমি বিধবা বিবাহের পক্ষেই আছি, কিন্তু সরাসরি এর সঙ্গে যুক্ত হতে পারছি না। ফলে এই অবস্থায় বিধবা বিবাহের পক্ষে যুক্তি নিয়ে বিদ্যাসাগরের সঙ্গে প্রচুর মানুষের মতান্তর হয়েছে, কিন্তু বিদ্যাসাগর কখনো ছাড়েননি। আপনাদের একটু আগে একটা বই পড়ে শোনানো হয়েছে, সেই বইয়ে আপনারা দেখেছেন যে বিদ্যাসাগর কিভাবে বিধবা বিবাহের পক্ষে যুক্তির বিন্যাস করেছেন। তিনি দেখিয়েছেন যে অল্প বয়সে পাত্রপাত্রী উপযুক্ত বয়সের না হলে তাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো গড়ে ওঠে না, আর এগুলো গড়ে না উঠলে সমাজে বিবাহের কোনো অর্থ থাকে না। ফলে বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তনের জন্য যে যুক্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই যুক্তির মধ্যে তিনি উপযুক্ত বয়স, প্রণয় আশয় প্রভৃতি গড়ে ওঠার যে ক্ষেত্র, সেই ক্ষেত্র প্রস্তুত করতে চেয়েছিলেন। ফলে এই সমাজে শুধু বিধবার বিয়ে দেওয়াই নয়, বিধবা বিবাহের পক্ষে যে মানসিকতা গড়ে তোলা দরকার, যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতির ক্ষেত্রেও বিদ্যাসাগরের একটা ভূমিকা ছিল। ফলে বিদ্যাসাগরকে আমাদের এই দিক থেকে বুঝতে হবে। বিদ্যাসাগরের প্রচেষ্টা এই ক্ষেত্রে সফল হতো না যদি না বিদ্যাসাগর নারীর শিক্ষার জন্য সচেষ্ট হতেন। কারণ তিনি বুঝেছিলেন এই যে সমাজের মধ্যে পুরুষ এবং নারী উভয়ই কুসংস্কারাচ্ছন্ন থাকলে কখনোই বিধবা বিবাহ সফল হবে না। তাই বিদ্যাসাগরের বহু আগে থেকে 1818 সাল থেকে
এদেশের বুকে নারী শিক্ষার চেষ্টা হয়েছে। লেডিস সোসাইটি, শ্রীরামপুর মিশনারিরা, এরা সকলেই নারী শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু এদেশের নারী শিক্ষার প্রকৃত প্রস্তাবে নারী শিক্ষার সূচনা হয়েছিল বিদ্যাসাগরের হাত দিয়ে। কারণ ভারতীয় সমাজ, বিদ্যাসাগরের পূর্ববর্তী যে সমস্ত সংস্থা, লেডিস সোসাইটি, এই ধরনের সংস্থা, তারা কিছু কিছু মহিলাদের বিদ্যালয় স্থাপন করলেও বিদ্যাসাগরের আগে কিন্তু নারী শিক্ষা তেমন সংগঠিত রূপে প্রতিষ্ঠিত হতে পারেনি। 1849 সালে বেথুন যে স্কুল গড়ে তুলেছিলেন, সেই স্কুলের সঙ্গে বিদ্যাসাগর সম্পর্কিত হলেন বেথুনের অনুরোধে। বেথুনের স্কুলে বিদ্যাসাগর একটি একটি করে মেয়েকে ধরে আনার জন্য তাদের বাড়িতে বাড়িতে যেতেন, তাদের অভিভাবকদের বুঝিয়ে বলতেন। বেথুন স্কুলের গাড়ির ব্যবস্থা ছিল, সেই গাড়িতে করে ছাত্রীরা আসতো, বিদ্যাসাগর তার পেছন পেছন দৌড়ে আসতেন। ফলে এক অস্বাভাবিক পরিশ্রম বিদ্যাসাগর স্বেচ্ছায় করতেন, এবং বিদ্যাসাগর এই পরিশ্রম করতে করতে বেথুন স্কুলটাকে দাঁড় করিয়েছেন। ফলে বেথুন স্কুলে এরপর থেকে একটু একটু করে ছাত্রী সংখ্যা বৃদ্ধি হতে থাকে, এবং সেটা বিদ্যাসাগরের প্রচেষ্টাতেই। বিদ্যাসাগর বেথুন স্কুলের সাফল্য দেখে গ্রামে গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য সচেষ্ট হয়েছিলেন। বর্ধমানের জৌগ্রামে বিদ্যাসাগর প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন, পরে নিজের গ্রাম বীরসিংহে স্থাপন করেন, এবং 4টি জেলাতে প্রায় 35টি মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন তিনি। গ্রামীণ যারা ধনী, তাদের কাছে তিনি আবেদন করেছেন স্কুল বাড়ি টাড়ি তৈরি করে দিতে, এবং তিনি সরকারের পক্ষ থেকে এই সমস্ত স্কুলগুলো চালাবার জন্য 800 টাকার বেশি সে যুগে সংগ্রহ করে স্কুলগুলো চালাতেন, এবং 1300 ছাত্রী বিদ্যাসাগরের প্রচেষ্টায় জোগাড় হয়েছিল স্কুলগুলোতে, তারা শিক্ষা নিত স্কুলগুলোতে। ফলে এই বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য সচেষ্ট হয়েছিলেন, কেন উনি জানতেন বিধবা বিবাহ প্রবর্তন সফল হবে না। যে বিধবা বিবাহ প্রবর্তন তার জীবনের সর্বাপেক্ষা সৎকর্ম, প্রয়োজনে জীবন বিসর্জন দিতে তিনি তাদের জন্য কসুর করবেন না। তিনি এই নারী শিক্ষার প্রবর্তন এবং বিধবা বিবাহের প্রবর্তন দুটো একসঙ্গে একই প্রচেষ্টায় সম্পন্ন করতে চেয়েছিলেন। ফলে বিদ্যাসাগর এই দিক থেকে ছিলেন এক অনন্য সাধারণ মনীষী। বিদ্যাসাগরের এই প্রচেষ্টায় বেথুন স্কুলে যখন ছাত্রছাত্রী বাড়ছে, সেই বেথুন স্কুলের ঘটনা দেখে মেরি কার্পেন্টার বেথুন স্কুলের সঙ্গে একটা শিক্ষণ স্কুল প্রতিষ্ঠার চেষ্টা করেন। তিনি কলকাতায় আসেন এবং বিদ্যাসাগরের সঙ্গে পরিচিত হন, কিন্তু বিদ্যাসাগর এই বেথুন স্কুলে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করার বিরুদ্ধে ছিলেন। এই কথা অনেক মার্ক্সবাদী সমালোচক উল্লেখ করেছেন যে এতে নাকি বিদ্যাসাগরের প্রতিক্রিয়াশীলতা প্রমাণিত হয়, অথচ বিদ্যাসাগরের বাস্তব বুদ্ধি এই শিক্ষা প্রচেষ্টায় তাকে বাধা দিয়েছিল। কারণ বিদ্যাসাগর জানতেন যে নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে এখনো উপযুক্ত সময় নয়, তাই বিদ্যাসাগর গড়ে তুলতে চাননি। কিন্তু সরকার মেরি কার্পেন্টারের প্রচেষ্টায় উৎসাহিত হয়ে নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন, এবং 3 বছর পর 1872 সালে সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দিতে হলো। কারণ
এই বেথুন স্কুলে বিদ্যাসাগর যেমন গাড়ির পেছন পেছন নিজে দৌড়ে ছাত্র ছাত্রী জোগাড় করতেন, তেমনি এই মেরি কার্পেন্টার তিনি এইভাবে পরিশ্রম করে ছাত্রীদের নর্মাল স্কুলে আনা এটা করতে পারেন। ফলে বিদ্যাসাগরের এই প্রচেষ্টা বাস্তব দৃষ্টি দিয়ে তিনি বুঝেছিলেন যে আজও সেই প্রয়োজন সিদ্ধ হয়নি এবং আজও সেই প্রয়োজন সিদ্ধ হবার মতো সমাজ মানসিকতা তৈরি হয়নি। ফলে বিদ্যাসাগর এক্ষেত্রে বিরোধিতাই করেছিলেন। বিদ্যাসাগর 1864 সালে নারী বহু বিবাহ বন্ধ করতে চেয়েছিলেন, সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সরকার এই প্রস্তাব অগ্রাহ্য করে, কারণ তখন সিপাহী বিদ্রোহ হয়ে গেছে। সরকার হিন্দু সমাজের আচার বিচার সম্পর্কে আইন প্রণয়ন করতে নিরুৎসাহিত হয়েছে বহু কারণে, কারণ ততদিনে ভারতের শাসনভার একটা ব্রিটিশ কোম্পানির ওপর আর নেই, ব্রিটিশ সরকারের ওপর চলে গেছে, এবং সেই সরকার যথেষ্ট দেখে শুনে বিদ্যাসাগরের কথায় আর শুধু নির্ভর করে নয়, যথেষ্ট দেখে শুনে আইন প্রণয়ন করার পক্ষপাতী হয়ে পড়েছেন। ফলে বিদ্যাসাগরের এই প্রচেষ্টা সফল হয়নি বটে, কিন্তু সেই প্রচেষ্টা সফলতার দিকে বহুদূর অগ্রসর হয়েছিলেন তিনি। বিদ্যাসাগর এদেশে বিধবা বিবাহের প্রচেষ্টায় বহু বিধবাকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে সকলে যে সুখী হয়েছিল তাও নয়। অনেকে এই নিয়ে বিদ্যাসাগরের ব্যর্থতা খুঁজতে চান, বলেন যে বিদ্যাসাগর তো কটা মাত্র বিধবা বিবাহ দিয়েছিলেন। আমাদের কথা হচ্ছে বিদ্যাসাগর যদি একটাও বিধবা বিবাহ না দিতেন তাহলেও কিন্তু বিদ্যাসাগরের এই প্রচেষ্টার সফলতা কোনো অংশে খাটো করে দেখা যায় না। ফলে বিদ্যাসাগর দেখেছেন যে সমাজের বুকে কত পুরুষ আছে যারা বিধবা বিবাহ করব বলে বিদ্যাসাগরের কাছ থেকে টাকা নিয়েছে, বিধবা বিবাহ করেনি, নিজে পালিয়ে গেছে। ফলে পরবর্তীকালে সেই সমস্ত মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বিদ্যাসাগরকে নিতে হয়েছে। ফলে বিদ্যাসাগর এই সমস্ত মহিলাদের থাকা খাওয়ার আশ্রয় দেওয়া এই সমস্ত দায়িত্ব নিতে গিয়ে মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নবভারত পত্রিকায় লেখা হয়েছিল যে বিদ্যাসাগরের এই প্রচেষ্টা সমগ্র ভারতবর্ষের মাটিতে এক অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। তাই নবভারত পত্রিকায় এই জন্য বিদ্যাসাগরকে অভিনন্দন জানিয়েছে। বিদ্যাসাগরের এই প্রচেষ্টার পেছনে তৎকালীন বড় মানুষ যারা, বিশেষ করে সাহিত্যিক, তারা কেউই উপস্থিত ছিলেন না। সে যুগের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের এই প্রচেষ্টাকে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন নিজের বঙ্গদর্শন পত্রিকায়। বলেছেন তার একটা উপন্যাসে যে শুনিয়াছি কলিকাতায় এক পণ্ডিত আছে, সে বিধবাদিগকে বিবাহ দিতে চাহে, যদি সে পণ্ডিত হয় তবে সে মূর্খকে। তবে বিধবা বিবাহ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্রের কিছু সশ্রদ্ধ ভক্তি শ্রদ্ধা নিবেদন তিনি করেছেন বিদ্যাসাগরের মৃত্যুর পর। বিদ্যাসাগরের মৃত্যুর পর বঙ্গদর্শনে, বিদ্যাসাগরের মৃত্যুর প্রায় বছর খানেক পরে বঙ্গদর্শনে একটা প্রবন্ধে তিনি বলেছেন যে বিদ্যাসাগরের এই প্রচেষ্টা অবশ্যই শ্রদ্ধার যোগ্য, কিন্তু বিদ্যাসাগর ঠিক না আমি ঠিক এই বিতর্ক আমি তুলতে চাইনি। ফলে বিদ্যাসাগর অসন্তুষ্ট হবেন এই ভেবে আমি এ প্রসঙ্গে তার সঙ্গে বাদানুবাদেও লিপ্ত হইনি।
কিন্তু বিদ্যাসাগরের মৃত্যুর পর আজ তিনি তখন তিনি বলছেন যে এই প্রচেষ্টার মূলে অবশ্যই ভারতবাসীর একটা বড় অংশের সমর্থন ছিল, এবং তিনি নিজে বলেছেন তারও সমর্থন ছিল, শুধু আন্দোলনের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য তিনি নাকি বিরোধিতা করেছিলেন। যাই হোক, আজকে বঙ্কিমচন্দ্র বেঁচে নেই, কিন্তু এই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা আমি আর বাড়াতে চাই না। কিন্তু একথা সত্যি যে বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রশ্নে যে মতবাদ বিদ্যাসাগর তুলেছিলেন, সে তার প্রসঙ্গে ভারতবর্ষের মাটিতে বিবেকানন্দ পর্যন্ত বিদ্যাসাগরকে শ্রদ্ধা দেখাননি। বিবেকানন্দ তার একটা লেখায় বলেছিলেন যে এদেশের বিধবারা বিয়ে করবে কি করবে না সেটা তাদের উপর ছেড়ে দিয়ে বরং তাদের শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। এ কথাও সত্যি কথা। এবং যে বিবেকানন্দ বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলের ছাত্র, সেই বিদ্যাসাগরকে কিন্তু এই শ্রদ্ধা জানাননি, এ প্রসঙ্গে সমর্থন করেননি। কেন করেননি বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ? এখানে একটা কথা বলার দরকার আছে। নবজাগরণের যে বৈশিষ্ট্য আলোচনা করলাম তাতে কিন্তু একথা আজকে আমাদের স্বীকার করতেই হবে, ভারতবর্ষে নবজাগরণ এসেছিল দুটি পথে। রাজা রামমোহন রায়ের পথ, যা পরিণতিতে বিদ্যাসাগরের পথে নবজাগরণের চিন্তা এসেছিল। বিদ্যাসাগরের নবজাগরণের পথ যে পথে এনেছিলেন তা ইউরোপে মিল, ফুয়ারবাখ প্রমুখ মনীষীর যে মানবতাবাদী চিন্তা চেতনা, হবস, লক প্রভৃতির যে মানবতাবাদ, বস্তুমুখী মানবতাবাদ, সেই মানবতাবাদের পথ ধরে সেকুলার মানবতাবাদের পথ পেয়ে এদেশে নবজাগরণের চিন্তা বিদ্যাসাগর এনেছিলেন এবং প্রথম পুরুষ এ ব্যাপারে। কিন্তু রামকৃষ্ণ দেবের এবং বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের পথ ছিল অন্য। সেখানে ধর্ম সংস্কারের পথ পেয়ে এই নবজাগরণের দিকে চিন্তা ভারতবর্ষে এনেছিলেন। তাই এই দুটো পথে বিভক্ত হয়ে যাওয়া যে নবজাগরণ, সেই নবজাগরণের যে চিন্তা যা বঙ্কিম বিবেকানন্দ প্রমুখ এনেছিলেন, বিদ্যাসাগর কিন্তু সে পথের পথিক নন। ফলে বিদ্যাসাগরের চিন্তায় যে নবজাগরণ এদেশে এসেছিল তার সঙ্গে বঙ্কিম, বিবেকানন্দ, রামকৃষ্ণ ইত্যাদি চিন্তা অন্য পথে গিয়েছিল। সেই কারণেই এই মৌলিক পার্থক্য, এইটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ফলে আজ আমরা বিদ্যাসাগরের যে মানবতাবাদ, সেই মানবতাবাদের পথে আমরা যদি সমাজকে বিকশিত করতে পারি, তাহলেই আমরা ভারতীয় নবজাগরণের এই যে পার্থিব মানবতাবাদী চিন্তা, এই চিন্তাকে আমরা উত্তরোত্তর উন্নতির পথে বয়ে নিয়ে যেতে পারবো এবং ভারতবর্ষে আমরা একটা নবজাগরণের ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটা যুগের প্রবর্তন করতে পারবো। ফলে বিদ্যাসাগরের এই দিক থেকে বিদ্যাসাগরকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত। ফলে বিদ্যাসাগরকে যদি আমরা ধর্মের পথে মানবতাবাদী আন্দোলনের পরিচালক হিসেবে যদি ধর্মের পথে বিদ্যাসাগর যেতেন, তাহলে হয়তো তিনি এদেশের মাটিতে সংঘ গড়তে পারতেন। কিন্তু বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ, নারী জাগরণ, নারী শিক্ষা প্রভৃতির পথে তিনি এদেশে যে নবজাগরণ আনতে চেয়েছেন, সেই নবজাগরণ সম্পূর্ণভাবে সেকুলার, ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ মানবতাবাদের পথে বিদ্যাসাগর যে সমস্ত কাজগুলো করেছেন তা এককভাবে
একটা যুগের প্রবর্তন করেছেন। যদিও ভারতবর্ষের মাটিতে সেই নবজাগরণের যুগটা বিদ্যাসাগরের পর বিলীন হয়ে গেল। ফলে বিদ্যাসাগর এই পথে একক ছিলেন এবং এই একক পথের সন্ধান একমাত্র যথার্থভাবে তার মূল্যায়ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে বিদ্যাসাগরের এই নবজাগরণের যে মূল্যায়ন, এই মূল্যায়ন কিন্তু বিদ্যাসাগরের কাজকে ধরেই করতে হবে। বিদ্যাসাগরের আরো বহু দিক আছে, তার শিক্ষা সংস্কার, তার ধর্ম চিন্তা ইত্যাদি, যেগুলো আলোচনা করলে আরো প্রমাণিত হবে যে বিদ্যাসাগর স্পষ্টভাবেই যে পার্থিব মানবতাবাদী চিন্তার ধারা বেয়ে দেশে এসেছিলেন তার প্রতিনিধি। কিন্তু বিদ্যাসাগরের এই চিন্তা পরবর্তীকালে ভারতের জাতীয় আন্দোলনে এবং ভারতীয় নবজাগরণের বিকাশে খুব একটা গুরুত্ব পায়নি। সেই কারণে আমরা বিদ্যাসাগরের এই পথের পরবর্তী ধারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং নজরুল ইসলামের চিন্তায় আমরা পাই, কিন্তু সে অনেক দূরে, বিদ্যাসাগরের যুগ তখন অতিক্রান্ত হয়ে গেছে। আজ শুধু এইটাই বলবো যে এদেশে আমরা যারা আজও আছি বর্তমান, তারা কিন্তু বিদ্যাসাগরের এই যুগের ধারাবাহিকতায় নজরুল শরৎচন্দ্রের এই যে আবির্ভাব, সেই আবির্ভাবকে যথার্থ অর্থে আজ যদি চর্চা এবং চর্যার মধ্য দিয়ে এদেশের মাটিতে স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বিদ্যাসাগরের এই কর্মকাণ্ড আমাদের আজকের প্রজন্মে তার যথার্থ উত্তরসূরি হিসেবে আমরা আজকের প্রজন্মে এই কর্মকাণ্ডের সফলতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। ফলে এই কথা বলেই আমি আজকের আলোচনা শেষ করি এবং বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে শুধু এইটুকুই বলবো যে সাগরে যে অগ্নি আছে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক তরুণ দাস। বয়সে হার নিয়ে উনি এদেশের নবজাগরণ এবং সেই সঙ্গে বিদ্যাসাগর যে কঠিন সামাজিক বাধাকে অতিক্রম করে তিনি নারীদের মুক্তির জন্য কেঁদেছিলেন, সেই লড়াই আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরলেন। আমাদের সমিতির পক্ষ থেকে অধ্যাপক তরুণ দাস মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজি বঙ্গজননী তার নয়নের মণি আঁচলের নিধি হারাইয়া ফেলিয়াছেন। আজি আমরা সকলে পিতৃহীন হইয়াছি। বিদ্যাসাগর মহাশয়ের সন্তান সন্ততি গণের সহিত আজি আমরা সমগ্র বঙ্গবাসী পিতৃহীন হইয়াছি। বিদ্যাসাগর মহাশয় কাহারও নিজের সম্পত্তি নহে। জল বায়ু চন্দ্র সূর্যের মতো আমাদের বিদ্যাসাগর মহাশয় সকলের জিনিস। যে মূর্খ বিদ্যাসাগর মহাশয় তাহারই, যে দরিদ্র বিদ্যাসাগর মহাশয় তাহারই, যে রমণী সপত্নী যন্ত্রণা ভোগ করিতেছে বিদ্যাসাগর মহাশয় তাহারই, যে বালিকা বৈধব্য আগুনে পুড়িতেছে বিদ্যাসাগর মহাশয় তাহারই, যে প্রাপ্তবয়স্কা বিধবা অন্ন বস্ত্রের জন্য লালায়িত, শিশু সন্তান পালনে অক্ষমা বিদ্যাসাগর মহাশয় তাহারই। এক কথায় বলিতে গেলে যাহার হৃদয়ে এতটুকু ব্যথা আছে, যাহার এতটুকু অভাব আছে, বিদ্যাসাগর মহাশয় তাহারই। এই হিসাবে আমরা প্রত্যেকেই আমাদের বিদ্যাসাগর মহাশয়কে আমার আমার বলিতে পারি। কে বলিল আজি আমাদের বিদ্যাসাগর মহাশয় এ জগতে নাই? পৃথিবী চূর্ণ হইয়া যায় যাউক, বিদ্যাসাগর মহাশয় না থাকিলে আমাদের আর থাকিল কি? আজি তো কলিকাতা শহরের সকল স্থানেই বিদ্যাসাগর মহাশয় রহিয়াছেন। আজি তো কলিকাতার প্রতি শিরা ধমনীতে, প্রতি অনুপরমাণুতে বিদ্যাসাগর মহাশয়ের স্রোত ছুটিতেছে।
আজই তো কলিকাতা মহানগরী বিদ্যাসাগর মহাশয়ের মহাপ্রাণে অনুপ্রাণিত হইয়া দাঁড়াইয়াছে। লোকে যত বিশ্বাস করিতে চাহিতেছে বিদ্যাসাগর মহাশয় এ জগতে নাই, তিনি ততই যেন অসংখ্য মূর্তি ধরিয়া ভয়ার্থকে অভয় দিতেছেন, শোকার্তকে সান্ত্বনা দিতেছেন, সকল ব্যথিতের ব্যথা হাত দিয়া সেই স্নেহমাখা হাত দিয়া মুছিয়া দিতেছেন। তাই বলিতেছি, রামা মরিতে জানে, শঙ্করা মরিতে জানে, তাহাদের মতো শত সহস্র প্রাণী নিত্যই মরিয়া থাকে। বুঝিবা কত বিদ্যা বিনোদ, বিদ্যা বাগীশেরাও মরিতে পারেন, কিন্তু আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদের গরিবের দাঁড়াইবার অবলম্বন, দিনহীনের প্রতিপালক, অনাথের ভরসা, সত্যনের অবতার, করুণার পূর্ণ আদর্শ, জগতের দেবদুর্লভ রত্ন আমাদের বিদ্যাসাগর মহাশয়, যিনি চিরদিন সমভাবে আমাদের সকলের মঙ্গলের জন্য খাটিয়াছেন, যিনি মৃত্যুর শেষ মুহূর্তেও আমাদের মঙ্গল চিন্তা করিয়াছেন, যিনি অসহনীয় অকৃতজ্ঞতা ও পৈশাচিক কৃতঘ্নতাকে অনায়াসে পদদলিত করিয়াছেন, আমাদের সেই বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া কখনো যাইতে পারে না। আজি মৃত্যু তাহাকে স্পর্শ করিয়া অমর হইয়াছে। আমাদের বিদ্যাসাগর মহাশয় মৃত্যুঞ্জয় হইয়া আমাদের নিকটে বিরাজ করিতেছেন। বিদ্যাসাগরের মৃত্যুর পরের দিন মৃত্যুর মিছিলে মানকুমারী বসুর অভিজ্ঞতা থেকে তারই ব্যক্ত। আমাদের বিদ্যাসাগর কখনোই মরিতে পারে না। প্রজন্মের পর প্রজন্ম বিদ্যাসাগরই আমাদের চলার পাথেয়। আমাদের সমিতি, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর পক্ষ থেকে তাই বিদ্যাসাগরকে যথার্থভাবে তুলে ধরার জন্য এদেশের ছাত্র সমাজের কাছে, এদেশের ছাত্র শিক্ষক অভিভাবক সমাজের কাছে আমরা তাই সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিদ্যাসাগরের বিষয়ের নানান দিক নিয়ে আমরা এই অনলাইন আলোচনায় সামিল হচ্ছি। সেই সঙ্গে আপনারা জানেন, এই বিদ্যাসাগর মহাশয়ের ২০০ জন্মবর্ষ উদযাপনকে কেন্দ্র করে আমরা রাজ্য জুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মসূচি গ্রহণ করেছি এবং আগামী আগস্ট মাস জুড়েই সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলা স্তর সঙ্গে রাজ্য স্তরেও আমাদের অনুষ্ঠিত হবে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রবল কোভিড-19 এর আক্রমণকে প্রতিহত করেই এক প্রকার আমাদের এরকম আমরা প্রতিযোগিতা এবং অনলাইন কর্মসূচি গ্রহণ করেছি। ফলে আজকে যারা উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, সেই সঙ্গে আমাদের সকল শুভানুধ্যায়ী যে সকল শিক্ষক, ছাত্র, অভিভাবকেরা আমাদের এই মনজ্ঞ আলোচনায় আপনারা সামিল হয়েছেন, সমিতির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকের এই অনলাইন আলোচনা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি।